প্রতিবন্ধী ছেলেকে কুপিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগে প্রতিপক্ষের 18 জনকে আসামি করে মামলা করেছিলেন এক ব্যক্তি। থানা পুলিশের তদন্তে প্রতিপক্ষের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার বিষয়টি আসে, কিন্তু এর 1 বছর পর তদন্তভার হাতে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এক কর্মকর্তার মনে জাগে 3টি প্রশ্ন। সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই উল্টে যায় পুরো মামলার চিত্র। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. প্রায় 1.5 বছরের তদন্ত, নিরপেক্ষ সাক্ষীদের গোপন জবানবন্দি, আলামত ও স্বীকারোক্তি মিলিয়ে যে চিত্র বেরিয়ে আসে তা ছিল মামলার এজাহারের সম্পূর্ণ বিপরীত। অভিযোগের তীর প্রতিপক্ষের দিকে নয়, ঘুরে যায় নিহত তরুণের নিজের বাবা, চাচা ও 3 চাচাতো ভাইয়ের দিকে। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে একটি হত্যা মামলায় ফাঁসানো। প্রায় 9 বছর আগের এই হত্যাকাণ্ডের মামলাটি এখন আদালতে বিচারাধীন। যারা শুরুতে বাদী ছিলেন তারা এখন আসামি হিসেবে অভিযুক্ত। 2017 সালের 24শে জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাজিপুর গ্রামে নিহত হন 18 বছর বয়সী বাকবুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম। হত্যাকাণ্ডের পরদিন আরিফুলের বাবা আরবেশ আলী বাদী হয়ে মামলা করেন। অভিযোগ ছিল গ্রাম্য সংঘর্ষের সুযোগে প্রতিপক্ষের লোকজন আরিফুলকে হত্যা করেছে। মামলায় 18 জনের নাম দেওয়া হয়। পরে থানা পুলিশ 15 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পিবিআইয়ের নথি অনুযায়ী ঘটনার 4.5 মাস পর শ্রীমঙ্গল থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এজাহারে থাকা 3 জনের নাম বাদ দিয়ে 15 জনকে আসামি করা হয়। তবে আরবেশ আলীর দাবি ছিল প্রকৃত কয়েকজন আসামিকে বাদ দেওয়া হয়েছে। এই অভিযোগে তিনি আদালতে নারাজি আবেদন করেন। পরে আদালত মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। মামলার তদন্তভার পান পিবিআইয়ের মৌলভীবাজারের তৎকালীন পরিদর্শক মোহাম্মদ শিবিরুল ইসলাম। মামলার নথি ঘাঁটতে গিয়ে তার সামনে 3টি প্রশ্ন দাঁড়ায়। প্রশ্নগুলো হলো, সংঘর্ষে সবচেয়ে গুরুতর আহত আরিফুলকে কেন সবার শেষে হাসপাতালে নেওয়া হয়েছিল? ইট পাটকেলের সংঘর্ষে তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত এলো কোথা থেকে? সর্বশেষ প্রশ্নটি হলো, গ্রামের সংঘর্ষে কেন লক্ষ্যবস্তু করা হলো একজন প্রতিবন্ধী তরুণকে? এই 3 প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই উন্মোচিত হয় একটি হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী। স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে দেখা যায় নিরপেক্ষ সাক্ষীরা প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। তাদের অভিযোগ, বাদীপক্ষের লোকজনের ভয়ে তারা মুখ খুলতে পারছেন না। পরে কয়েকজন সাক্ষীকে গোপনে ডেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। তখন একে একে তারা যে বর্ণনা দেন তাতে তদন্তের মোড় ঘুরে যায়। বেরিয়ে আসে প্রতিপক্ষ নয়, আরিফুল হত্যার নেপথ্যে ছিলেন তার বাবা, চাচা ও 3 চাচাতো ভাই। পিবিআইয়ের তদন্তে উঠে আসে হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগেই বসেছিল একটি গোপন বৈঠক। ঘটনার দিন সকালে পুকুর ঘাটে থালা বাসন ধোয়া নিয়ে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। দুপুরে সেই ঘটনাকে কেন্দ্র করে হাজিপুর গ্রামের কালাম মিয়ার বাড়িতে বৈঠকে বসেন আরবেশ আলী, তার ভাই ইয়াকুত মিয়া এবং ইয়াকুতের 3 ছেলে জুনায়দ আহমদ, বেলাল মিয়া ও তোফায়েল আহমেদ বল্লাদ। সেই বৈঠকেই আরবেশ আলীর প্রতিবন্ধী ছেলে আরিফুল ইসলামকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়। পরিকল্পনা ছিল সন্ধ্যায় সংঘর্ষ বাঁধলে আরিফুলকে হত্যা করে দায় চাপানো হবে প্রতিপক্ষের ওপর। ওই দিন সন্ধ্যায় 2 পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী আরবেশ আলী নিজেই প্রতিবন্ধী ছেলে আরিফুলকে কোলে করে ঘর থেকে বের করে আনেন এবং সিঁড়ির কাছে ফেলে দেন। এরপর ইয়াকুত মিয়া বাঁশের টুকরা দিয়ে তার মাথায় আঘাত করেন। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান আরিফুল। সে সময় আরিফুল হাত তুলে পানি চেয়েছিলেন, কিন্তু তাকে সাহায্য করার বদলে তার বাবা লাথি মারার চেষ্টা করেন। এতে প্রতিবেশীরা বাধা দিতে এলে তাদের ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। সংঘর্ষে আহত অন্যদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সবচেয়ে গুরুতর আহত আরিফুলকে হাসপাতালে নেওয়া হয়নি। তাকে প্রথমে কালাম মিয়ার বাড়ির বারান্দায় শুয়ে রাখা হয়। সেখানে ইয়াকুত মিয়া তার 3 ছেলেকে নির্দেশ দেন হাসপাতালে নেয়ার পথেই আরিফুলকে হত্যা করতে হবে। এরপর শুরু হয় পরিকল্পনার দ্বিতীয় ধাপ। ইয়াকুতের ছেলে জুনায়েদ একটি অটোরিকশা নিয়ে আসেন, আর তোফায়েল শ্রীমঙ্গল শহরে গিয়ে 140 টাকা দিয়ে নতুন একটি দা কিনে আনেন। এর কিছুক্ষণ পর আরিফুলকে অটোরিকশায় তোলা হয়। 2 পাশে বসে তাকে ধরে রাখেন
দেখেন জুনায়েদ ও বেলাল। হাসপাতালের দিকে রওনা দিলেও ভৈরবগঞ্জ বাজার পার হয়ে অটোরিকশা ঘুরিয়ে নেওয়া হয় মাঝদিহি চা বাগানের দিকে। রাত 9টার দিকে চা বাগানের নির্জন একটি স্থানে আরিফুলকে অটোরিকশা থেকে নামানো হয়। সেখানে আরিফুলকে হত্যার পরিকল্পনা থাকলেও একটি গাড়ির আলো দেখা গেলে আরিফুলকে আবার অটোরিকশায় তোলা হয়। এরপর গিয়াসনগর এলাকায় পৌঁছানোর পর দাঁড়িয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এরপর রাত 10টার দিকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফুলকে হত্যার পরদিন তার জানাজায় অংশ নেন অভিযুক্তরা। জানাজা শেষে সন্ধ্যায় ইয়াকুত মিয়ার বাড়িতে জড়ো হন জুনায়েদ, বেলাল ও তোফায়েল। সেখানে তারা শপথ করেন এই হত্যাকাণ্ডের কথা জীবনে কাউকে বলবেন না। ঘটনার বিষয়ে কেউ মুখ খুললে সবার বিপদ হবে বলেও নিজেদের মধ্যে আলোচনা করেন তারা। এর কয়েকদিন পর অটোরিকশা চালক শামসুল হককেও ডেকে সতর্ক করা হয়। তাকে বলা হয় ঘটনাটি প্রকাশ পেলে তিনিও মামলায় জড়িয়ে পড়বেন। চুপ থাকার বিনিময়ে তাকে দেয়া হয় 3000 টাকা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নিরপেক্ষ সাক্ষ্য, আলামত এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে 2018 সালের জানুয়ারিতে প্রথম ইয়াকুত মিয়াকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানায় পিবিআই। ইয়াকুতের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জুনায়েদ আহমদ ও তোফায়েল আহমেদ বল্লাদকে। পরে তারা আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।